আসলে এখানে একটা স্লাইড করা আছে, স্লাইডে হয়তো অনেক কিছু ঠিকভাবে অর্গানাইজড নাই। তা আমি আসলে ডিসপ্লের যে কনসেপ্ট গুলো এর আগের ক্লাসে পড়িয়েছি সেটাও সেই সম্পর্কিত ইনফরমেশন এখানেও কিছু আছে, বাদ বাকিটা যে বইয়ের রেফারেন্স দিয়েছি ওইটা থেকে পড়লে হবে। আর আজকের হচ্ছে এই স্লাইডে ভিডিও ভিডিও বলতেছি, মানে আউটপুট ডিভাইস বা ডিসপ্লে মনিটরের পরবর্তী যে জিনিসগুলো পড়াবো এইটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর একটা বই থেকে পড়াচ্ছি। বাট সে বইটা হচ্ছে আমার ওই ওই বইটা না, শামসির যে বইটা না, এটা হচ্ছে আমার হার্ন অ্যান্ড বেকারের একটা বই আছে, কম্পিউটার গ্রাফিক্স সি সি ল্যাঙ্গুয়েজের কিছু আছে এখানে। যাই হোক, সে কম্পিউটার গ্রাফিক্স নামে হার্ন অ্যান্ড বেকারের একটা বই, সেটা থেকে হচ্ছে আজকের দেখাচ্ছি এই মানে আমাদের ডিসপ্লে মনিটরের কিছু কনসেপ্ট। আচ্ছা, তো আমাদের ডিসপ্লে মনিটরের বিভিন্ন টাইপস যেগুলো আসলে রয়েছে মেনলি, তো প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমি ছোটখাটো করে আলোচনা করব। তো আমরা ক্যাথোড রে টিউব মনিটর বা সিআইটি মনিটর যেটা রয়েছে সেটার বেসিকটা আমরা মোটামুটি দেখেছি। তো এরপরে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেটাই কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের যেটা আমরা ব্যবহার করি, এইগুলোই হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। এখন এই ফ্ল্যাট প্যানেল কথাটার মানে হচ্ছে ফ্ল্যাট মানে সমতলের মতো এরকম একটা ব্যাপার, তার মানে হচ্ছে সিআরটির পরেই যেহেতু এটা ডেভেলপমেন্ট হয়েছে, এটা হচ্ছে সাইজ, তারপরে ওয়েট, তারপর পাওয়ার রিকোয়ারমেন্টস সবকিছুতেই দেখা যায় মানে হচ্ছে সিআরটির থেকে কম লাগতেছে। এখানে এর হাইট মানে ওয়েটটা কম কমে যাচ্ছে, কেননা এর ভলিউমটাও কম, সে কারণে ওয়েটটাও কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। এবং এই ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে সিআরটি থেকে এটা খুব পাতলা হয়, ঠিক আছে, থিনার। এবং আহ, আমাদের যে সিআইটি মনিটর যে প্রবলেম গুলো ছিল, যেটা বলেছি, যেটা চোখের আসলে ক্ষতি করতো, বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রে এর মাধ্যমে ক্ষতি হতো, বাট সেটা এই ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে সাধারণত সেটা হচ্ছে হয় না। এখন এই যে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে যেগুলো রয়েছে, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে আবার দুইটা ক্যাটাগরি আছে আসলে এখানে, একটু অর্গানাইজড করা কম আছে। তারপর এখানে বেশ কিছু হচ্ছে টার্ম আছে, টার্ম গুলো আমি অলরেডি এর আগে পড়িয়েছি, যেমন রিফ্রেশিং, অ্যাসপেক্ট রেশিও, এগুলো অনেক কিছু রয়েছে। এটা সিআইটি মনিটর সম্পর্কে এখানে বর্ণনা আছে, এগুলো সবই আমি আগে দেখিয়েছি। আচ্ছা, এরপরে র্যান্ডম স্ক্যান এগুলো সম্পর্কে হালকা পড়িয়েছি, বাকিটা একটু পরে আবার পড়াবো। আচ্ছা, এই একটা টার্ম এখানে ছিল, ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব। এটা হচ্ছে এক ধরনের সিআরটি, বাট এখানে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে পার সেকেন্ডে 60 টাইমস রিফ্রেশ, কমপক্ষে 60 টাইমস রিফ্রেশ করতে হতো, যাতে করে ওই যে ফসফোরেসেন্সের যে ব্যাপারটা সেটা যাতে ধরে রাখা যেত, এবং আমাদের হচ্ছে দর্শকের কাছে একটা ইমেজ যাতে আমরা যতক্ষণ চাই ততক্ষণ পর্যন্ত আসলে ওইটা উইদাউট এনি ফ্লিকার আমরা সেটা দেখতে পারতাম। সে কারণে হচ্ছে ছিল বারবার রিফ্রেশ করতে হতো। আর ডিরেক্ট ভিউ যেটা, এটা হচ্ছে বারবার রিফ্রেশ না করে এখানে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা আলাদা আলাদা ইলেকট্রন গান ব্যবহার করা হতো। একটা হচ্ছে প্রাইমারি গান, যেটা হচ্ছে পিকচার ইনফরমেশন গুলো আসলে স্টোর করে রাখার জন্য। আর একটা হচ্ছে ফ্ল্যাট গান, সেটা হচ্ছে কি ওই যে পিকচারের যে ডিসপ্লে ওইটা যেটা বলেছি যে ধরে রাখবে, সেজন্য হচ্ছে ফ্ল্যাট গান ব্যবহার করা হয়। অর্থাৎ এই দুইটা গান, এবং এখানে হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আসলে এই জিনিসটা স্টোর করে রাখতো, যে কারণে বারবার হচ্ছে ওকে রিফ্রেশ করতে হতো না। একবার পিকচার ইনফরমেশন গুলো মনিটরে পাঠানোর পরে সেই ইনফরমেশন গুলো হচ্ছে ওখানে চার্জ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে স্টোর করা থাকতো, এবং সেটা হ্যান্ডেল করতে হচ্ছে সেই ফ্ল্যাট গান। এবং সেই কারণে ওইটাকে হচ্ছে বারবার রিফ্রেশ করতে হতো না, ওইটার মাধ্যমে হচ্ছে সেটা রিফ্রেশিং এর কাজটা হয়ে যেত, এরকম একটা ব্যাপার। এই টার্মটা আসলে এখানে রয়েছে। আচ্ছা, এখানে এগুলো আছে। আচ্ছা, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে যেটা পড়াচ্ছিলাম, যে এটা হচ্ছে মেনলি দুই ধরনের। একটা হচ্ছে এমিসিভ ডিসপ্লে, আর একটা হচ্ছে কি নন এমিসিভ ডিসপ্লে। এখন এমিসিভ ডিসপ্লে ডিসপ্লে যেটা, এটা হচ্ছে কি করে, এটা একটা মানে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইনপুট হিসেবে নেয়, এবং সেটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে হচ্ছে কনভার্ট করে লাইট তৈরি করে। ঠিক আছে, কনভার্ট করে মানে লাইটে কনভার্ট করে এই এমিসিভ ডিসপ্লে যেগুলো রয়েছে। এবং এটার মধ্যে যেমন
আমরা যে কয়েকটা টার্ম বলেছিলাম, প্লাজমা প্যানেল, তারপরে যে এলইডি মনিটর যেগুলো আছে, এগুলো হচ্ছে সবকিছুই কিন্তু আমার এমিসিভ ডিসপ্লের উদাহরণ। তাহলে এটা কি করছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইটে কনভার্ট করছে, করে কাজ করে। এবং আরো যে কিছু আছে, যেমন কি যেন আমার নাম, হয়তো না টার্মটা শুনেছো তোমরা, থিন ফিল্ম ইলেকট্রোলুমিনেসেন্ট কিছু ডিসপ্লে রয়েছে, তারপর ইলেকট্রিক পেপার, এরকম বেশ কিছু ব্যাপার আছে। সেসব ক্ষেত্রে হচ্ছে আমার এই এমিসিভ ডিসপ্লে গুলোই ব্যবহার করা হয়। ঠিক আছে। আর হচ্ছে আর একটা যেটা, এই যে এমিসিভ ডিসপ্লে হিসেবে কিছু যে সিআরটি আমরা যেটা পড়েছি, যেখানে ক্যাথোড রে টিউব ব্যবহার করা হয়, সে ক্যাথোড রে টিউব ব্যবহার করেও কিন্তু কিছু ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে তৈরি করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা দেখা যায় যে আসলে খুব বেশি একটা সাকসেসফুল হয় নাই। তো এই জন্য হচ্ছে ওটা এখন অবসলিট হয়ে গেছে, ওটা আসলে ব্যবহার করা হয় না, ওটা ডেভেলপমেন্ট, ফার্দার ডেভেলপমেন্ট হয় নাই। বাট প্লাজমা প্যানেল হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় এখনো, আর এলইডি মনিটর তো আসলে সেটা চলছেই। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমার এমিসিভ ডিসপ্লে। আর তারপর যেটা আছে এটা হচ্ছে নন এমিসিভ ডিসপ্লে। এখানে যেটা বলা আছে যে ইউজ অপটিক্যাল ইফেক্টস টু কনভার্ট সানলাইট অর লাইট ফ্রম সাম আদার সোর্স। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইটে কনভার্ট করবে না, বাট জাস্ট এটা কি করবে, একটা লাইটকেই হচ্ছে সে ইনপুট হিসেবে নিবে, লাইট সোর্স। সেটা হতে পারে সেটা সানলাইট, অথবা হতে পারে যে আমাদের মনিটরের পিছনে কোনো একটা এক্সট্রা লাইট সোর্স থাকবে। তো সেই লাইট সোর্স থেকে হচ্ছে লাইটটাকে নিয়ে সেইটাকেই হচ্ছে সে বিভিন্ন গ্রাফিক্স প্যাটার্নে কনভার্ট করে কাজ করবে। এইটা হচ্ছে আমার নন এমিসিভ ডিসপ্লের ব্যাপার। আর নন এমিসিভ ডিসপ্লে সব থেকে ইম্পর্টেন্ট একটা উদাহরণ যেটা, সেটা হচ্ছে এলসিডি মনিটর। আমরা এলসিডি মনিটরটা সম্পর্কে সবাই জানি। এলসিডি মনিটর মানে হচ্ছে কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল ডিভাইস। আচ্ছা, তাহলে এই যতগুলো আছে আমরা প্রত্যেকটা সম্পর্কে হালকা পাতলা দেখবো। এখানে হচ্ছে প্রথমে এলসিডির কথা বলা আছে, বাট আমরা একটু এটাও দেখি যে প্লাজমা প্যানেলের কথা আমরা আগে বলেছি। তো প্লাজমা প্যানেলটা আসলে কিভাবে কাজ করে। তো প্লাজমা প্যানেলের যে ব্যাপারটা রয়েছে, আহ আসলে এখানে সবকিছু একটু আগে পরে করে রয়েছে, এটা পরে হয়তো ঠিক করে পড়াতে পারবো। আছে কিনা প্লাজমা ডিসপ্লে? হ্যাঁ, প্লাজমা ডিসপ্লে আছে, বাট এটা আসলে কোনো ইমেজ এখানে দেয়া নাই। তো প্লাজমা ডিসপ্লে আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে, এখানে হচ্ছে দুইটা গ্লাস প্লেট থাকে। ঠিক আছে, দুইটা গ্লাস প্লেট থাকে, এবং ওই গ্লাস প্লেটের সঙ্গে হচ্ছে কিছু কন্ডাক্টিং রিবন থাকে, যেটা আমরা কিবোর্ডে যেভাবে পড়েছিলাম যে কিছু কন্ডাক্টিং রিবন থাকে, তাদের মাধ্যমে যখনই একটা থাকে হরাইজন্টাল, অর্থাৎ একটা গ্লাসে হচ্ছে হরাইজন্টাল রিবন থাকে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের তৈরি, আর একটা গ্লাসের হচ্ছে ভার্টিক্যাল কিছু রিবন থাকে। আমার এখানে যে ইমেজটা আছে এটা কিন্তু এলসিডির, এটা কিন্তু প্লাজমা না। যাই হোক, তো এই যে যেটা থাকে, এবং এই দুইটা গ্লাসের মধ্যবর্তী জায়গায় থাকে হচ্ছে একটা গ্যাসের মিক্সচার আসলে। ঠিক আছে। তো এইটা এই এই যে গ্যাস থাকে, সেখানে মেইনলি হচ্ছে নিয়ন গ্যাসটা থাকে, যে মেইন গ্যাসটা হিসেবে থাকে হচ্ছে নিয়ন। এবং যখনই এখানে আসলে এই যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যে রিবন গুলো বলেছি, এদের কিন্তু যে ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে, সেটাই কিন্তু এক একটা পিক্সেল পজিশন ইন্ডিকেট করে। যেমন আমরা কিবোর্ডে পড়েছিলাম যেরকম রো এবং কলামে সাজানো থাকে, তাদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা যেটা রয়েছে, সেইটা কিন্তু হচ্ছে এক একটা কি হিসেবে কাজ করতো। আর হচ্ছে আমার যখন আমরা এই প্লাজমা প্যানেলটাই আমরা কনসিডার করবো, প্লাজমা প্যানেলে হচ্ছে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে আমার একটা পিক্সেলের পজিশন ইন্ডিকেট করে। এখন তাহলে এদের মধ্যে আসলে গ্রাফিক্স প্যাটার্নটা কিভাবে তৈরি করবে? গ্রাফিক্স প্যাটার্নটার জন্য সিআরটি মনিটরে আমরা কি করেছিলাম, ইলেকট্রন বিম সেন্ড করেছিলাম। সেটা হচ্ছে আমার ফসফোর ডটে হিট করে সেখানে হচ্ছে একটা ফসফোরেসেন্স তৈরি করে লাইট এমিট করে হচ্ছে একটা ডিসপ্লে তৈরি করেছিল। আর প্লাজমা ডিসপ্লেতে যেটা হয়, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, যেটাকে বলা হয় ফায়ারিং ভোল্টেজ। ঠিক আছে, এখন এই ভোল্টেজটা যখন অ্যাপ্লাই করা হয়, তখন ওই যে ইন্টারসেকশন পয়েন্টে যে গ্যাসটা রয়েছে, যেটা বলেছি যে স্পেশালি হচ্ছে নিয়ন গ্যাস, যে গ্যাসটা রয়েছে সেইটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে হচ্ছে ইলেকট্রন আয়নে কনভার্ট হয়ে যায়, এবং ওখানে একটা গ্লোয়িং প্লাজমা তৈরি হয়। প্লাজমা সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো, যে এবং এই প্লাজমাটা হচ্ছে তখন গ্লো করে, একটু লাইট এমিট করে ফসফোরের মতো। তো
তখন হচ্ছে সেইটার মাধ্যমে কিন্তু ওই লাইটটার মাধ্যমে জাস্ট আমরা সেই ইমেজটা দেখতে পারি। এবং সিআরটি মনিটরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যে পিকচার ইনফরমেশন গুলো সেটা হচ্ছে একটা বাফার স্টোর করা থাকে। বাফারটাকে ফ্রেম বাফার অথবা রিফ্রেশ বাফার এগুলো বলা যেতে পারে, যাই হোক এরকম একটা ব্যাপার। এভাবে কাজ করে। তবে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যেটা মেনলি প্লাজমা মনিটরে, সেটা হচ্ছে এটা সাধারণত এটা হচ্ছে মনোক্রোমাটিক ডিভাইস হিসেবে বেশি কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ এখানে অনেক বেশি কালার তৈরি করা যাবে না, বর্তমানে হয়তো অনেক বেশি ইমপ্রুভমেন্টের কারণে এখানে হয়তো বা কালার অ্যাড করা গিয়েছে, তবে মেনলি হচ্ছে এটা মনোক্রোমাটিক হিসেবেই কাজ করবে। এরপরে হচ্ছে এখানে আমার আরো এক্সাম্পল কিছু ছিল, যেমন যেমন লাইট এমিটিং ডায়োড একটা রয়েছে। তো লাইট এমিটিং ডায়োড ছাড়াও এই যে প্লাজমা প্যানেল যেটা বলেছি, প্লাজমা প্যানেলের মতো করেই কাজ করে এরকম আরো একটা মনিটর আছে যেটাকে বলা হয়েছে টিএফটি। টিএফটি না ঠিক, থিন ফিল্ম ইলেকট্রো লুমিনেসেন্ট ডিসপ্লে মনিটর বা এরকম কিছু। তো এটাও কিন্তু আমার ঠিক প্লাজমা মনিটরের মতো কাজ করে, বাট প্লাজমা মনিটরের ভিতরে থাকে হচ্ছে নিয়ন লাইক কিছু গ্যাসের মিক্সচার। আর এইখানে হচ্ছে আমার সিআরটি মনিটরে আমরা যে ফসফর ব্যবহার করেছিলাম, থিন ফিল্ম যে ডিসপ্লে গুলো আছে সেখানেও কিন্তু আমার ওরকম দুইটা গ্লাস প্লেট থাকে। সেখানে ওই যে কন্ডাক্টিং রিবনও থাকে, সবকিছু থাকে, শুধু ইন্টারনাল যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ফসফর। এবং এখানে যে পিকজেলের পজিশনটা তৈরি হয় ইন্টারসেক্টিং পয়েন্টে, সেই পিকজেলের পজিশনটা এবং সেখানে যে লাইট ইলুমিনেট করার যে ব্যাপারটা সেটা করে ফসফর। অর্থাৎ সিআরটি মনিটরের ফসফর টেকনোলজিটা এখানে নিয়ে আসছে। এবং আমার হচ্ছে প্লাজমা প্যানেলের যে গ্লাসের দুইটা গ্লাস প্লেটের যে ব্যাপার, সেই কনসেপ্টটা এখানে এনে এখানে হচ্ছে থিন ফিল্ম ডিসপ্লে তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে এলইডি মনিটর। এলইডি মনিটর যেমন আমরা আসলে তো ওই যেমন লাইট এমিটিং ডায়োড যেটা রয়েছে এলইডি আমরা যেটা লাইট বলি, তো এইরকম আসলে প্রত্যেকটা পিক্সেল পজিশনে এলইডির ক্ষেত্রে প্রত্যেকটা পিক্সেল পজিশনে এরকম কতগুলো ডায়োড দেয়া থাকে। যদি সেটা মনোক্রোমাটিক হয় ডায়োড একটা থাকবে, যদি সেটা মনোক্রোমাটিক না হয় কালার মনিটর যেটা আসলে আমরা ব্যবহার করি, সে কালার মনিটরের ক্ষেত্রে আসলে প্রত্যেকটা পিক্সেল পজিশনে তিনটা করে ডায়োড থাকবে, ওই এলইডি দেয়া থাকবে, ঠিক আছে? লাল মানে তিনটা যে আমার আহ, মৌলিক কালার 8 জিবি, ঠিক আছে? রেড গ্রিন ব্লু সেই তিনটা কালার ওখানে দেয়া থাকবে। এবং সেই লাইট গুলোকে আসলে আমার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা যেটা আগেই বলেছি যে ইলেকট্রিক্যাল এনার্জিকে হচ্ছে কনভার্ট করে লাইট তৈরি করে এখানে। সেক্ষেত্রে ওখানে কিন্তু সেরকম একটা ইলেকট্রিক্যাল এনার্জি পাস করা হয় এবং সেটার পর সেটা ওই লাইট গুলো জ্বলে ওঠে। এবং ওই যে প্রত্যেকটা পিক্সেল পজিশনে ওই তিনটা লাইটেরই আসলে বিভিন্ন ইন্টেন্সিটি হিসেবে বিভিন্ন ইলেকট্রিক্যাল প্রপার্টি বা ইলেকট্রিক্যাল এনার্জি সেন্ড করার কারণে ওদের ভিন্ন ভিন্ন ইন্টেন্সিটি থাকে। এবং সেই অনুযায়ী ওই তিনটা লাইটই জ্বলে ওঠে এবং ওই তিনটা লাইটের যে ইন্টেন্সিটি তার কম্বিনেশনে যে লাইটটা প্রডিউস হবে সেটাই হচ্ছে আমরা কিন্তু ভিউয়াররা দেখতে পারি। এরকম একটা ব্যাপার হচ্ছে আমার এলইডি মনিটরে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমার যেটা আছে নন এমিসিভ ডিসপ্লে। নন এমিসিভ ডিসপ্লের কথা বলেছি, যেটা সানলাইট নিয়ে কাজ করে। অর যে ব্যাকলাইট ব্যাকে কিছু একটা সোর্স থাকে, সেই সোর্স থেকে হচ্ছে নিয়ে কাজ করবে, এরকম একটা ব্যাপার। তো কাজ করবে তো এরকম। এটার এক্সাম্পলও আমরা বলেছি হচ্ছে এলসিডি মনিটরের কথা বলেছি। এখন এলসিডি মনিটরটা আসলে এখানে একটু বেশি বর্ণনা করা আছে। এলসিডি মনিটর এখানে আছে লিকুইড ক্রিস্টাল এলসিডি, লিকুইড ক্রিস্টাল। এবং এখানে লিকুইড ক্রিস্টালটা বোঝার আগে আমরা একটু আসলে লিকুইড ক্রিস্টালটা কি সেটা একটু দেখি। এখন লিকুইড ক্রিস্টাল হচ্ছে যেমন আমরা জানি যে একটা পদার্থ আসলে তিনটা অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? সলিড, গ্যাস, লিকুইড, এরকম তিনটা অবস্থায় থাকতে পারে। বাট এখানে আসলে লিকুইড ক্রিস্টাল যেটা, এটা হচ্ছে নট লাইক লিকুইড অ্যান্ড অলসো নট লাইক ক্রিস্টাল, বাট
আবার এটাকে লিকুইডও বলা যাবে না, সরাসরি ক্রিস্টালও বলা যাবে না, আবার একই সঙ্গে এটা ক্রিস্টালেরও কিছু মানে যেমন এখানে আছে সলিড যেটা বা ক্রিস্টালাইন স্ট্রাকচার যেটা, এটা আমরা কি থাকে, সবকিছু সলিড একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। আর লিকুইডে কি থাকে, ওই অনুপরমাণু যেগুলো আছে ওগুলো কিন্তু আসলে মুভমেন্ট করা অবস্থায় থাকে, গ্যাসীয় পদার্থে আরো বেশি মুভমেন্ট, এলোমেলো ছড়ানো ছিটানো থাকে এরকম। বাট লিকুইড ক্রিস্টাল যেটা, এইটা হচ্ছে এই সলিড কে একটা নির্দিষ্ট তাপমাত্রা আসলে হিট করলে লিকুইড ক্রিস্টাল তৈরি হয় লিকুইড হওয়ার আগ মুহূর্তে। সেটা কিন্তু আসলে মানে এটার ব্যাপারটা হচ্ছে যে এটার স্ট্রাকচারটা কিন্তু কিছুটা সলিডের মতোই আছে, ক্রিস্টালাইন স্ট্রাকচার কিন্তু এখানে আছে, অর্থাৎ এর যে মলিকুলার অ্যারেঞ্জমেন্ট সেটা আছে কিছুটা সলিডের মতো। ঠিক আছে, একদম এলোমেলো না, ঠিক আছে। বাট এর যে ক্যারেক্টারিস্টিক্স যেটা হচ্ছে এটা লিকুইডের মতো আবার ফ্লো করবে। ঠিক আছে, লিকুইডের মতো ফ্লো করে, প্লাস সলিডের মতো এর হচ্ছে একটা ক্রিস্টালাইন অ্যারেঞ্জমেন্টও আছে। এরকম একটা ব্যাপার হচ্ছে লিকুইড ক্রিস্টাল। এবং এই লিকুইড ক্রিস্টালের যে আরেকটা ব্যাপার, যে লিকুইড ক্রিস্টালের এখানে যেমন বর্ণনা আছে যে সাধারণত হচ্ছে ফ্ল্যাট মানে এলসিডি মনিটর যেটা রয়েছে, এলসিডি মনিটরে যে লিকুইড ক্রিস্টালটা ব্যবহার করা হয় সেটা সেটা হচ্ছে নেমাটিক, নেমাটিক লিকুইড ক্রিস্টাল। এবং এইটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে এটা যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না, কোনো মানে কোনো এনার্জি যখন তাকে দেয়া হয় না, তখন সে হচ্ছে যেমন ডিএনএ হেলিক্স আকার থাকে বা থ্রেডের মতো থাকে, অর্থাৎ পেঁচানো আকৃতি, টুইস্টেড থাকে মেনলি। ঠিক আছে, এরকম যে টুইস্টেড থাকে, সরি, আচ্ছা এরকম হচ্ছে টুইস্টেড আকারে থাকে। এই যে এখানে যেটা রয়েছে, এবং এখানেও কিন্তু আমার দুই পাশে দুইটা প্লেট রয়েছে, গ্লাস প্লেট। এবং যেহেতু আমরা এটা বলেছি যে এটা হচ্ছে ব্যাক লাইট একটা সোর্স থাকে, সেটা নিয়ে হচ্ছে এটা আমার একটা ইমেজ বা গ্রাফিক্স প্যাটার্ন তৈরি করে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে সেই যে লাইট পোলারাইজার ব্যবহার করা হয়, একটা হচ্ছে হচ্ছে এটা আছে ভার্টিক্যাল, একটা আছে হরাইজন্টাল লাইট পোলারাইজার। যে লাইট পোলারাইজারের মাধ্যমে আসলে লাইটটা এমিট হবে, আমরা সেটা দেখতে পাবো। আর এই দুইটার মধ্যবর্তী স্থানে হচ্ছে প্রত্যেকটা পিক্সেল পজিশনে এরকম হচ্ছে নেমাটিক টুইস্টের যে লিকুইড ক্রিস্টাল এটা দেয়া থাকে। এবং এর যে জেনারেল নেচারই হচ্ছে এটা টুইস্টেড আকারে থাকে, ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তাহলে এটা হচ্ছে অনস্টেড, অর্থাৎ এইখানে যখন কোনো ইলেকট্রিক্যাল এনার্জি না পাবে তখন, এবং এখানে দেখো দুইটা আলাদা কন্ডাক্টর রয়েছে, এটার সঙ্গে একটা এবং এইটার সঙ্গে একটা, যখন এই কন্ডাক্টরে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করা হবে না, তখন কি হবে, তখন হচ্ছে এই যে পিছনের থেকে যখন কোনো আমার লাইট এখানে এসে পড়বে, তাহলে দেখো প্রথমে কিন্তু লাইটটা এখানে ভার্টিক্যাল ওয়েতে আছে। তো যেহেতু ভার্টিক্যাল আছে, এখান থেকে সরাসরি কিন্তু এটা পাস করতে পারবে। ঠিক আছে, সরাসরি পাস করবে। পাস করার পরে এইটা যেহেতু ন্যাচারাল স্ট্রাকচার হচ্ছে টুইস্টেড হয়ে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, তখন পাস করার পরে ওই লাইটটা কিন্তু আমার ঘুরে হরাইজন্টাল হয়ে যাবে। তো যেহেতু হরাইজন্টাল হয়ে যাবে, তখন সামনেও আমার হরাইজন্টাল কিছু পোলারাইজার রয়েছে, লাইট পোলারাইজার। তো এইটা ভেদ করে কিন্তু সেটা স্ক্রিনে একটা গ্রাফিক্স প্যাটার্ন তৈরি করতে পারবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয়েছে অনস্টেড। এখন যখন এই কাজগুলো চলতেছে, বাট তখন আমি লিকুইড ক্রিস্টালটাকে অফ স্টেট করব, অফ স্টেটে নিয়ে যাব। সেটা কখন, তখন একটা এই যে কন্ডাক্টর যেটা রয়েছে, এই কন্ডাক্টরে যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তখন এই লিকুইড ক্রিস্টালটা কি করবে, ওদের এই যে টুইস্টের যে কি বলে টুইস্টের যে নেচার, এটা বাদ হয়ে তখন সে জেনারেল এরকম একটা লিনিয়ার স্ট্রাকচার তৈরি করে ফেলে। তাহলে তখন কি হয়, এখান থেকে একটা লাইট পাস হলো, লাইটটা এখানে চলে আসলো, অর্থাৎ এটা হচ্ছে আমার ভার্টিক্যালি লাইটটা এখানে পাস হলো, বাট পাস হওয়ার পরে এটা কিন্তু আর ভার্টিক্যালটা হরাইজন্টাল হয়ে যাচ্ছে না, যেহেতু এটা টুইস্টেড আকারে নাই, এটা ওই ভার্টিক্যাল ওয়েতেই কিন্তু সামনের গ্লাস প্লেটটাকে হিট করবে। বাট সামনের যে গ্লাস প্লেট যেটা রয়েছে, এটা আছে হরাইজন্টাল, এবং এখান থেকে শুধুমাত্র হরাইজন্টাল লাইটই পাস করতে পারবে, কোনো ভার্টিক্যাল লাইট পাস করতে পারবে না। কিন্তু ওর কাছে যেহেতু কোনো হরাইজন্টাল লাইট এসে পৌঁছায় নাই, এটা অলরেডি শুধুমাত্র ভার্টিক্যাল লাইট গুলো এখানে এসে পৌঁছেছে, এই জন্য এটার মধ্যে থেকে কোনো
কিছু আমার এপাশে পাস হবে না, কারণ এটা সমস্ত ধরনের মানে হরাইজন্টাল লাইট ছাড়া যত ধরনের লাইট আছে সবগুলোকে ব্লক করে দিবে। আর ওর কাছে যেহেতু আসছে ভার্টিক্যাল, তার মানে ও এখান থেকে কোনো লাইট পাস করতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় এই লিকুইড ক্রিস্টালের অফ স্টেট। এই ক্যারেক্টারিস্টিক্স তোমরা হয়তোবা পোলারাইজড সানগ্লাসের কথা অনেকে জেনে থাকবে, অনেকে ব্যবহার করে থাকো। পোলারাইজড সানগ্লাস ব্যবহার করলে কি হয় বলা হয়ে থাকে যে চোখের ক্ষতি কম হয়। বাট এটা আসলে ওই যে চোখের ক্ষতি কম হয় বলতে এটা অন্য রেসপেক্টে বলা যায়, যে পোলারাইজড গ্লাসেও কিন্তু এরকম দুইটা গ্লাসের প্রলেপ দেয়া থাকে। ঠিক আছে, একটা থাকে হচ্ছে কি হরাইজন্টাল, আর একটা থাকে হচ্ছে ভার্টিক্যাল। তো যখন সানলাইট যেটা আছে, সানলাইটটা যখন ওই গ্লাসের উপরে এসে পড়ে, উপরেরটা যদি ভার্টিক্যাল রেখা দেয়া থাকে, তাহলে ওই সানলাইটটা শুধু কি করবে, শুধুমাত্র ভার্টিক্যাল যে রে গুলো আছে সেইটা কিন্তু আমার ভিতরে নেবে, আর আদার্স যে রশ্মিগুলো আছে সেগুলোকে ব্লক করে দিবে। তো যে কারণে হচ্ছে আমার চোখের কাছে কিন্তু কম রশ্মি পৌঁছাচ্ছে। তাহলে এবং কিছু কিছু সানগ্লাসে দেখা যায় একটা পার্ট, মানে দুইটা পার্ট নিজেরাই হচ্ছে এটা মুভ করা যায়। একটা পার্ট থাকে, অন্য পার্টটা হচ্ছে উঠায় রাখলে সেই অনুযায়ী আবার অন্যরকম দেখা যায়, এরকম ব্যাপার থাকে। আর তারপরে হচ্ছে ভিতরে আবার যদি হরাইজন্টাল ওরকম দেয়া থাকে লাইট পোলারাইজার, তখন সে ভিতরে গিয়ে আবার সেই ভার্টিক্যাল লাইটটাকেও সে ব্লক করে দেয়, তখন কিন্তু আসলে ওই সূর্যের রশ্মিটা চোখ পর্যন্ত ওরকম করে পৌঁছায় না। তারপরও কিছু একটা ব্যাপার আছে, এখানে অনেক কিছু আছে যে গ্লাস ভেদ করে অনেক সময় আলট্রাভায়োলেট রে গুলো প্রবেশ করতে পারে, এটা ব্যাপারটা টোটাল আলাদা। এটা জাস্ট আমার বলার উদ্দেশ্য হচ্ছে লাইট পোলারাইজারের যে ব্যাপারটা যেটা হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে সেই অনুযায়ী। সানগ্লাসে অবশ্যই লিকুইড ক্রিস্টাল ব্যবহার করা হয় না, বাট লাইট পোলারাইজারটা ব্যবহার করা হয়, একটা ভার্টিক্যাল এবং একটা হরাইজন্টাল। যে যে কারণে হচ্ছে ওই লাইট গুলোকে সে রশ্মি গুলোকে সে ব্লক করে দিতে পারে, এজন্য চোখে কম লাগে রশ্মিটা। ঠিক, এই হচ্ছে আমার লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের ব্যাপার। এবং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যেগুলো রয়েছে এখানেও কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করা আছে। তাহলে আমি যে কথাগুলো বললাম এখানে কিন্তু সেই আহ, বর্ণনাটা দেয়া আছে, যে একটা হচ্ছে ট্রান্সমিসিভ ডিসপ্লে আর একটা রিফ্লেকটিভ ডিসপ্লে। ট্রান্সমিসিভ হচ্ছে এটা এই আমি যতক্ষণ এতক্ষণ যেটা বললাম, যে ব্যাকলাইট সোর্স একটা থাকবে, সেইটা থেকে হচ্ছে সে ইনপুট নিয়ে সেই অনুযায়ী হচ্ছে কাজ করছে। আর রিফ্লেকটিভ যেটা এখানে হচ্ছে আহ, যেমন একটা ডিফিউজিং রিফ্লেক্টর থাকে মনিটরের পিছনে। ও কি করে বাইরের যে আলো আছে, যেমন সেটা সানলাইট হতে পারে বা অন্য লাইট সোর্স আছে, যেটা ব্যাক থেকে আসবে না, মনিটরের ব্যাক থেকে আসবে না, সামনে থেকে আসবে। এবং আসার পরে যখন মনিটরের পিছনে সে ডিফিউজিং যে রিফ্লেক্টরটা আছে, ওখান থেকে রিফ্লেক্ট হয়ে তারপর মনিটরে শো করবে। যেমন এই যে ক্যালকুলেটর আছে যেটা সানলাইটের মাধ্যমে ডিসপ্লেতে, বা সানলাইট হোক বা এক্সটার্নাল যে লাইট সোর্স আছে সেগুলোর মাধ্যমে শো করে। তাহলে এগুলো হচ্ছে রিফ্লেক্টিভ ডিসপ্লে। এছাড়া এলসিডি মনিটরকে দেখা যায় আরো দুইটা ভাগে ভাগ করা হয়। আহ এটা হয়তো অনেক বইতে পাওয়া যাবে, যে একটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স। তো প্যাসিভ ম্যাট্রিক্স যেটা, এইটা হচ্ছে ওই যে আমি বিভিন্ন কন্ডাক্টরের কথা বললাম, তো এই প্রত্যেকটা কন্ডাক্টর বা প্রত্যেকটা হরাইজন্টাল মানে প্রত্যেকটা যে পিক্সেল পজিশন, সে সেটা হচ্ছে রো ওয়াইজ দেখা যায়, প্রত্যেকটা রো এর জন্য হচ্ছে একটা ট্রানজিস্টর থাকে। অর্থাৎ একটা ট্রানজিস্টর প্রত্যেকটা রো কে হ্যান্ডেল করছে, এরকম ব্যাপার। আবার পরের ট্রানজিস্টর পরের রোটাকে, এরকম হয়তো 10টা রো এর জন্য 10টা ট্রানজিস্টর এরকম আছে, তারা হ্যান্ডেল করছে, এরকম হলে সেটা হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স। আর অ্যাক্টিভ ম্যাট্রিক্স কোনটা, এটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেল পজিশনে যদি ট্রানজিস্টর দেয়া থাকে এবং ওই ট্রানজিস্টর গুলোই হচ্ছে ডিসপ্লেটা হ্যান্ডেল করে, সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হয় হচ্ছে আমার অ্যাক্টিভ ম্যাট্রিক্স এলসিডি মনিটর। ঠিক আছে, এখানে আচ্ছা এই যেগুলো, এগুলো তো অলরেডি আমি বলেছি মুখে, এগুলো ওই অনুযায়ী তোমরা হচ্ছে একটু দেখে নিও। আচ্ছা, এই কয়েক ধরনের মনিটর আসলে এখান থেকে আমি পড়িয়েছি। আচ্ছা, এছাড়া তো আরো অনেক ব্যাপার আছে আসলে ডিসপ্লে ডিভাইসে, যেমন একটা 3D মনিটর আছে, বা টাচ প্যানেলের যে একটা ব্যাপার আছে, টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনের ক্ষেত্রে দেখা যায় কি হয় যে আমার ওখানেও বিভিন্ন কন্ট্রোলার থাকে, প্রসেসর থাকে, আমি টাচ করলে সেই অনুযায়ী ওই ইনফরমেশন গুলো ইন্টারনাল বিভিন্ন মেকানিজম আছে, কন্ট্রোলারের কাছে যায়, কন্ট্রোলার আবার সেগুলো প্রসেস করে প্রসেসরের কাছে পাঠায়। এরপরে আসলে বিভিন্ন মেকানিজম রয়েছে, যাক সেটা যদি আমরা আমাদের
আমরা আজকে আসলে পড়বো না। তারপর এখানে আরো আছে, যেমন 3D ইমেজ কিভাবে তৈরি হয় সেরকম একটা ব্যাপার রয়েছে। এগুলো বেসিক্যালি তোমরা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স নামে তোমাদের একটা কোর্স আছে, সেখানে তোমরা পড়বা। তা আমি জাস্ট বেসিক একটু বলে যাই, যেমন 3D যে ইমেজ যেটা তৈরি হয়, এটা আহ দেখা যায় আচ্ছা হয়তো প্যানোরামা না কি বলে, প্যানোরামা ইমেজ হয়তো অনেকে তৈরি করছো মোবাইলের মাধ্যমে, যেখানে হচ্ছে আমি মোবাইলটা একটু নাড়ালে তখন হচ্ছে 3D ভিউ এর মতো, অর্থাৎ একটা ইমেজের ডেপথ পর্যন্ত আমরা যেতে পারি, এরকম একটা ব্যাপার হয়। তো এইরকম আসলে কিছুই ব্যাপার আছে যেখানে অবশ্যই বিভিন্ন টেকনোলজি আছে। তবে নর্মালি হচ্ছে যেটা প্রথম থেকে করা হতো, যে এখানে আসলে একটা মিরর থাকে, মিররটা ভাইব্রেট করে এবং ভাইব্রেট করার কারণে যে আসলে ফোকাল লেন্থ যেটা ভিউয়ারের সঙ্গে সেটা বিভিন্ন ভাবে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হওয়ার কারণে এটা আসলে আরো বেশ কিছু মেকানিজম অ্যাপ্লাই করে একটা 3D ইমেজ তৈরি করে। এরপর আরো যেটা আছে, আরো আছে দেখা যায় ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম, যেটা হয় মেনলি যেটা আমরা আসলে ওই যেমন চোখে গ্লাস পরে টরে ব্যবহার করি। এইটা হচ্ছে মেনলি দেখা যায়, যেমন গ্লাসের ব্যাপারটা আছে। তো এইটা সাধারণত হয় কি, যেমন আমরা যখন নর্মালি চোখে দেখি, আমার বাম চোখ কিছু অংশ দেখে, ডান চোখ কিছু অংশ দেখে। এরপরে হচ্ছে আমার মস্তিষ্কে এই দুইটা চোখ যা দেখলো সেটা মস্তিষ্কে চলে যায়। আর মস্তিষ্ক তো আসলে একটা বড় প্রসেসরের মতো কাজ করে, সে হচ্ছে সেই দুইটা চোখের ইনফরমেশন ইন্টিগ্রেট করে প্রসেস প্রসেস করে। তারপর হচ্ছে দুইটা মিলিয়ে একটা নির্দিষ্ট ইমেজ ডেপথ সহ আমাদের সামনে শো করে বা আমরা দেখতে পাই, এরকম একটা ব্যাপার। তো আমার সে ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমেও কিন্তু এরকম একটা ব্যাপার থাকে, যে দুইটা চোখ না থেকে সেখানে হয়তো বা দুইটা মনিটর, দুইটা প্রসেসরের প্রজেকশনের ব্যাপার থাকে, সেটা দুইটা আলাদা আলাদা জায়গায় থাকে, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা চোখে যে আসলে গ্লাসটা পরি সেটার মধ্যে নির্দিষ্ট একটা লেন্স বসানো থাকে। তো ওইটা হচ্ছে আমাদের সামনে যখন দেখানো হয়, ওইটা কিন্তু আসলে আলাদা আলাদা দুইটা ছবি থাকে, সেই দুইটা ছবি ইন্টিগ্রেট করে আমাদের সামনে আসলে একটা ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম প্রডিউস করে, এরকম একটা ব্যাপার থাকে। আমি এগুলো ডেপথে যাব না, এগুলো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে মেইনলি আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে, যেমন আমরা যে ডিসপ্লে গুলো পড়েছি এখানে, আমি এর আগেও বলেছি যে রাস্টার দুই ধরনের ডিসপ্লে আছে। একটা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে, আর একটা হচ্ছে কি র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তো র্যান্ডম স্ক্যানে বলেছিলাম যে এখানে আসলে শুধুমাত্র দুইটা কালারের ব্যাপার থাকে, ব্যাকগ্রাউন্ড একটা কালার আর উপরে যেটা ইমেজ হবে সেটা একটা কালার, এবং সাধারণত গ্রাফিক্স প্যাটার্ন তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে আমাদের নির্দিষ্ট কোন লেটারটা লিখতে হবে বা কোন জিনিসটা আঁকতে হবে, সেইটা হচ্ছে শুধুমাত্র সেই পিক্সেল পজিশনটাকে হিট করে সেটা ড্র করা হয়, ঠিক আছে এরকম। আর রাস্টার স্ক্যান সিস্টেমটা হচ্ছে যেটা আমরা প্রথম থেকে দেখে আসতেছি, যেখানে প্রত্যেকটা পিক্সেল পজিশনে হিট করে কিন্তু তারপরে কালারফুল ইমেজ তৈরি করা হয়, এরকম একটা ব্যাপার। এবং এখানে রাস্টার স্ক্যান সিস্টেমে আসলে এই বইটা থেকে যে পড়াচ্ছি, হার্ন বেকারের বইটা, এখানে আমার কাছে যে বইয়ের ভার্সনটা আছে এটা একটু হালকা অস্পষ্ট আছে। তোমরা যদি ভালো ভার্সন পাও সেটা থেকে পড়ে নিও, বা যদি কিনতে পারো সেটা সব থেকে ভালো হয়। আমার কাছে মেইন বইটাও আছে, কারো দরকার হলে আমার কাছ থেকে নিয়েও পড়তে পারো। এনিওয়ে, তো এইখানে আসলে আমার এই ফিগারটার মধ্য দিয়ে কিন্তু আসলে বোঝানো হয়েছে যে আসলে এটা কিভাবে কাজ করে। তো এখানে একটা ভিডিও কন্ট্রোলারের ব্যাপারও এখানে রয়েছে, যেটা এই কন্ট্রোলার হচ্ছে, যেমন আমরা মনিটরের কথা যখন বলেছিলাম, বিশেষ করে সিআরটি মনিটর, এটা আসলে সব মনিটরের সঙ্গেই থাকে। তো পিছনে বলেছিলাম যে একটা কন্ট্রোলার সার্কিট থাকে, ঠিক আছে। তো কম্পিউটারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা প্রসেসর নিজেও হচ্ছে কন্ট্রোল করে। তবে সাধারণত আলাদা একটা কন্ট্রোলার, এই কন্ট্রোলিং এর জন্য ভিডিও কন্ট্রোলার নামে আলাদা একটা হচ্ছে অপশন রাখা হয়, ডিভাইসের অংশ থাকে, সেটার মাধ্যমে হচ্ছে এই কাজটা করা হয়। আর মেমোরির ক্ষেত্রে হচ্ছে চাইলে সিস্টেম মেমোরিটাই হচ্ছে নর্মালি ব্যবহার করা যায়, অথবা সিস্টেম মেমোরির যে কোনো একটা পোর্শনকে ফ্রেম বাফার হিসেবে ব্যবহার করে কাজ করা যায়, কাজ করে থাকে সাধারণত, এরকম কাজটাই হয়। আচ্ছা, এবং এখানে হচ্ছে যে কার্টেসিয়ান যে সিস্টেম যেটা রয়েছে, কোঅর্ডিনেট সিস্টেম এরকম করে কাজ করে।
এবং প্রত্যেকটা এক্স ওয়াই এরকম করে আসলে ইনিশিয়ালি হচ্ছে এক্স এর একটা মান, ওয়াই এর একটা মান সেট করা থাকে। আমরা যে কর্নার থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে আমার আপার লেফট কর্নার হতে পারে, আপার রাইট কর্নার হতে পারে, লোয়ার লেফট কর্নার হতে পারে। এই অনুযায়ী হচ্ছে যেটা আমরা শুরু করতে চাই ওই অনুযায়ী হয়তো এক্স এর মান 0, ওয়াই এর মান 0, অথবা এক্স এর মান 0, ওয়াই এর মান ওয়াই ম্যাক্স, অথবা এর উল্টোটা, এরকম করে ইনিশিয়াল এক একটা বিভিন্ন সিস্টেম অনুযায়ী একটা মানে ইনিশিয়াল একটা ইনিশিয়ালাইজ করে দেয়া থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে পার লাইন বাই লাইন হচ্ছে পরবর্তীতে আবার এক লাইন থেকে এক লাইনতে স্ক্যান করবে, সেই অনুযায়ী হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে ইনক্রিমেন্ট হবে অর ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে, এক্স এর মান এবং ওয়াই এর মান। এবং এক্স এবং ওয়াই এর মান স্টোর করে রাখার জন্য আসলে দুইটা আলাদা রেজিস্টার ব্যবহার করা হয়। সেখানে এক্স এবং ওয়াই এর মান থাকে, সেখান থেকে হচ্ছে ফ্রেম বাফারে ইনফরমেশন গুলো যায়, ফ্রেম বাফার আবার কন্ট্রোলারকে পাঠায়, কন্ট্রোলার সেই ইনফরমেশন গুলো আবার মনিটরকে, মনিটর নির্দিষ্ট মনিটরের যে কানেক্টর আছে সেটার মাধ্যমে ডিসপ্লেতে সেন্ড করে দেয়। এরকম একটা ব্যাপার আসলে এখানে থাকে। আচ্ছা, এরপর আবার যেটা আছে যে রাস্টার স্ক্যান ডিসপ্লে প্রসেসর। আমরা কো প্রসেসর সম্পর্কে অনেকেই জানি, যে যেটা বিভিন্ন যে স্পেশাল কাজ করা হয়, সেটা ম্যাথমেটিক্যাল ফাংশন হতে পারে বা অন্য যে কোনো ফাংশনের জন্য কিছু ডেডিকেটেড প্রসেসর আসলে পাওয়া যায় থাকে, এগুলোকে বলা হয় কো প্রসেসর। তো ডিসপ্লের জন্য কিন্তু এরকম কিছু প্রসেসর রয়েছে যেগুলোকে আসলে মেইনলি বলা হয় ডিসপ্লে প্রসেসর। এখন এই ডিসপ্লে প্রসেসরের আসলে অনেক ধরনের ফাংশন থাকতে পারে, তবে মেইন ফাংশনই হচ্ছে যে সিপিইউ যে কাজটা করবে সেই সিপিইউর কাজটাকে লাঘব করা, সিপিইউ যেন অন্য কাজ করতে পারে, সেই জন্য ডিসপ্লে প্রসেসরকে ডেডিকেটেড করে রাখা হয়, যাতে করে ডিসপ্লে রিলেটেড যত প্রসেসিং কাজ সেটা যেন এই প্রসেসরটা করতে পারে। এবং এর যে মেইন কাজই হচ্ছে যে একটা যে কোনো ইমেজের যে যেটা রয়েছে, সেই ইমেজের যে ইনফরমেশন যেটা রয়েছে সেইটাকে কতগুলো পিক্সেল ভ্যালু বা পিক্সেলের যে ইন্টেন্সিটি ভ্যালু তাতে কনভার্ট করে ফ্রেম বাফারের কাছে পাঠিয়ে দেয়া স্টোর করার জন্য। তো এই যে প্রসেসটা এটাকে বলা হয় ডিজিটাইজেশন প্রসেস, অথবা আমার গ্রাফিক্স এর ভাষায় বা এই যে ডিসপ্লে মনিটরের ভাষায় এটাকে বলা হয় স্ক্যান কনভার্সন, ঠিক আছে, এটাকে বলা হয় স্ক্যান কনভার্সন। তো এটার মেইন কাজই হচ্ছে স্ক্যান কনভার্সন, ঠিক আছে, এবং সিপিইউ কে হেল্প করা কিসের জন্য, স্ক্যান কনভার্সন বা ডিজিটাইজেশন প্রসেসের ক্ষেত্রে করা। অথবা এটার আরো বেশ কিছু কাজ আছে, যেমন যে লাইন গুলো আসলে তৈরি করবে, যেমন এখানে হচ্ছে বিভিন্ন পিক্সেলটা আসলে দেখতে পাচ্ছি যে এরকম রেক্টাঙ্গুলার ভাবে ভাগ করা আছে এবং এক একটা পিক্সেল পজিশন দেখানো আছে এরকম করে। তো এরকম হতে পারে। আবার হয়তোবা যে আমরা যে পিক্সেল বা যে লাইনগুলো ড্র করব সেটা আসলে বিভিন্ন স্টাইলের লাইন হতে পারে, সেটা ড্যাশড লাইন হতে, মানে ড্যাশ ড্যাশ লাইন, ডট ডট লাইন, এরকম বিভিন্ন হতে পারে, অথবা সলিড লাইন বিভিন্ন রকমের হতে পারে। আবার বিভিন্ন ধরনের কালার এরিয়া তৈরি করা, বিভিন্ন ধরনের মানে যে ক্যালকুলেটিভ যেসব কাজ রয়েছে সেই সব কাজগুলো কিন্তু আসলে ডিসপ্লে প্রসেসর করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা ডিসপ্লে প্রসেসরের পরে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে যেটা রয়েছে, এটা এটা অলরেডি তোমাদেরকে আমি বলেছি যে র্যান্ডম স্ক্যান ডিসপ্লেটা আসলে কিভাবে কাজ করে, আহ, যে কিভাবে ড্র করে আসলে কাজ করে। তো এইগুলোই হচ্ছে মেইনলি আমার আজকের যে পড়ানোর টপিকস ছিল মনিটর সম্পর্কে। তো আমি জানি না, আমি আসলে তো থিওরিটিক্যাল ব্যাপার হয়তো খুব দ্রুত পড়িয়ে গেছি, তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না। এগুলো ইজি ব্যাপার, তোমরা দেখলেই পারবা, আমার আহ, আশা করি পারবা। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ম্যাম দেখা যায় কি আমরা এই পড়ানোর পর ম্যাম খুব মানে নিখুঁত ভাবে পড়া হয় ম্যাম পরীক্ষার আগে আগেই তো, তখন যত কোশ্চেন তখন দেখা যায় ম্যাম কিছু মানে ডাউট থাকে, কোশ্চেন অ্যাকচুয়ালি বোঝা যায় সম্পূর্ণটাই কিন্তু কিছু ডাউট রয়ে যায় ম্যাম, ওইগুলা যদি একটু মানে কোনো মানে পরীক্ষার আগে যদি একটা ক্লাস নিয়ে যদি সলভ করা যায়, কারণ ম্যাম খুব মানে নিখুঁত ভাবে তার আগে এরকম দেখা হয় না। না, কিন্তু সেইটা তো আসলে তোমাদের স্টুডেন্টদের হওয়া উচিত না, তোমরা করো সেইটা অধিকাংশই, দুই একজন হয়তো পড়াশোনা করে, বাট সেই জন্যই আমি বারবার বলি যে আমি যখন পড়াচ্ছি
আমি তোমাদের সমস্ত রেফারেন্স দিয়ে দেই যে তোমরা এই বইটা থেকে পড়বা। কারণ আমি আসলে স্লাইড দিয়ে পড়া পছন্দ করি না। এবং আমি কোশ্চেন করলেও মেইন বই থেকেই কোশ্চেন করি এবং করব সব সময়। ম্যাম আরেকটা, ম্যাম সেই জন্য আমি আরেকটা বিষয় হচ্ছে বলো, বলো। কোশ্চেন সলভ তো ম্যাম যখন আপনি আহ, মানে আজকে যে লেকচারটা দিলেন ম্যাম, এখন তো এই লেকচার সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে ম্যাম, ওইগুলো ম্যাম কিন্তু এখন আমরা সলভ করি না। ওইগুলো দেখা গেল ম্যাম এক্সামের আগে আমরা ওই কোশ্চেন গুলো দেখি বা সলভ করার চেষ্টা করি ম্যাম। তো তখন ম্যাম আসলে ওই করলাম যে কথাটা বললো যে দুই একটা ডাউট হয় ম্যাম, মানে তখন আসলে বুঝতে পারি না ম্যাম। তো তো দু এইটা একটা ডট ওটা হচ্ছে ই করা যায়, কিন্তু তোমাদের সব থেকে যেটা ভালো উপায় এবং যেটা করা উচিত সেটাই আমি বারবার বলি, কারণ এটা হচ্ছে থিওরিটিক্যাল অনেক কনসেপ্ট আছে এবং আমি পড়ানোর মধ্যে কিন্তু অনেক টপিকস, এখানে কিন্তু অনেক অনেক টপিকস আছে, ঠিক আছে? তো এটা যদি তোমরা ওরকম লাগে না, আর এটা তো আসলে মুখস্থ করারও ব্যাপার না, কিছুই না। তোমরা জাস্ট এই বইটা একটু যখন বসে থাকো, তোমরা তো ফেসবুকও চালাও, মোবাইল চালাও না এমন না, গেম খেলো, ফেসবুক চালাও, বিভিন্ন মানে অ্যাপ ইউজ করো, কত কিছুই তো করো মোবাইলে। কিন্তু জাস্ট তুমি যদি আধা ঘন্টা সময় ব্যয় করো এটা শুধুমাত্র রিডিং করে যাওয়ার জন্য। মানুষ রিডিং করে না, গল্পের বই যখন পড়ে সেটাও তো মাথায় একটু ক্যাচ করে পড়তে হয় কি ঘটছে কি ঘটছে। সেরকম যদি শুধু রিডিংটাও একবার করে যাও তখনও কিন্তু তোমার এই কনফিউশনটা দাঁড়ায় যে না এটা আমি বুঝতে পারছি না। ওইটা কিন্তু তুমি নেক্সট ক্লাসে আমাকে আস্ক করতে পারো। কিন্তু সেটা কিন্তু তোমরা কখনোই করো না। তোমরা হচ্ছে এই জন্য আমার নিজেরও খুব মন খারাপ হয় যে ক্লাসের রেসপন্স দেখা যায় আগের সেমিস্টারে আমি যে ক্লাসটা নিয়েছি, যে কোর্সটা করেছি, তোমরা রেসপন্স মোটামুটি কম বেশি করছো, হয়তো মার্কস এর কথা বলেছি সে কারণে, যাই হোক এই সেমিস্টারে কিন্তু কিন্তু রেসপন্সের হার খুবই কম। দেখা যায় রেসপন্স পাচ্ছি না তোমাদের সেরকম একটা, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমার নিজেরও যেমন এই মিড পরীক্ষার আগে আমি চাইলেই তোমাদের ক্লাস নিতে পারতাম, বাট তোমাদের রেসপন্সের রেট আসলে এটা আমার আমার ভাল লাগে নাই। তোমরা রেসপন্স করো না, প্লাস হচ্ছে তোমরা কোনো কিছু না বুঝলে দেখা যায় সেটা ক্লাসের পরে সেটা তোমরা আসলে স্টাডি করো না। এটা আসলে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি তখনও কিন্তু এরকম একটা সমস্যা ছিল যে আসলে এটা স্টাডি সঙ্গে সঙ্গে অনেকেই করতো না। বাট আবার এরকমও ছিল যে আসলে ক্লাস শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে হয়তো একত্রে বসে রিডিং, যেটা পড়ানো হয়েছে রিডিং সবাই মিলে পড়ে জাস্ট মেইন ব্যাপারটা আসলে আহ বোঝা যায় কিনা সেটা বুঝলে বুঝে রাখতাম, পরবর্তী ক্লাসে সেটা জিজ্ঞেস করতে পারবো। এটা একারও পড়তে হবে এরকম না, গ্রুপ স্টাডির মতো এক জায়গায় বসে করলে সব কিন্তু হয়ে যায়। তো ওইটা তো আর পরীক্ষার মতো করে পড়ার মতো কিছু না, জাস্ট যে কনসেপ্টটা বলা হয়েছে সেই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা, সেটা তার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা সেটা কিন্তু ক্লাসের পরে একবার দেখলেই তোমরা সেটা বুঝতে পারো, কিন্তু সেটা কিন্তু তোমরা করো না, কখনোই করো না। তো এই জন্য দেখা যায় তোমরা পরীক্ষার সময় তোমরা আসলে তখন কিন্তু তোমরা ওই ব্যাপারটারও কনফিউশন থাকে যে আসলে কোন টপিকসটা নিয়ে বলবো, কারণ তখন সব বিষয়েই কনফিউশন থাকে। এটা থাকবেই, এটা খুব স্বাভাবিক। তোমরা আগে যদি একটু মানে না হ্যান্ডেল করো ওই ব্যাপারগুলো তাহলে তোমার পরীক্ষার সময় কনফিউশন থাকবে, পরীক্ষা খারাপ হবে, হবেই এটা। এর আর কোনো সলিউশন নেই, কোনো সলিউশন নাই এর। তোমরা যদি একটু না পড়ো কোনো সলিউশন নাই। তোমরা পরের ক্লাসে তোমরা যদি পাঁচজনও পড়ো, সে পাঁচজনও কিন্তু পরের ক্লাসে কোশ্চেন করলে তোমরা সে পাঁচজনের কারণে অন্য সবাই উপকৃত হয়। কিন্তু সেটাও কিন্তু আমাদের মধ্যে পাঁচজনেরও কিন্তু আমি সেই রেসপন্সটা পাই না কখনো। বুঝতে পারছো তো? সেটা কনফিউশন থাকবে, কিন্তু সেটা তোমরা এখন পড়ে এখন কনফিউশন গুলো দূর করবে। বাড়িতে জি আছো ম্যাম। ঘুরবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট মোবাইল কেউই ব্যবহার না করে থাকবা না। তো সেইটা আধ ঘন্টা ব্যবহার করলেও সেই আধ ঘন্টাও যদি তোমরা একটু রিডিংটা জাস্ট করে যাও বইটা খুলে, আমার মনে হয় তোমাদের মন থেকে অনেক কোশ্চেন বের হবে। কারণ আমি তো তোমরা কিছু হয়তো বলো না দেখে আমি আমার মতো পড়ায় যাই, তোমরা আমি মানে বুঝতে পারি না, হয় বুঝি যে সবাই বুঝতে পারছো, নয়তো কেউই কিছু বুঝতে পারতেছো না, সেজন্য কথা বলছো না, এরকম মনে হয়। কিন্তু তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে, এটা দরকার আছে। আর এই মানে এটা করাও দরকার, এই প্র্যাকটিসটাও রাখা দরকার, যেটা তোমরা আসলে ইন্টারমিডিয়েট পর্যন্ত তো এটা সবাই করছো যে ক্লাসে যেটা পড়ানো হয়েছে সেটা বাসায় গিয়ে একবার হলেও দেখছো। বাট এই ইউনিভার্সিটিতে এসে তোমরা সেই প্র্যাকটিসটা কেন রাখো না সেটা জানি না। ঠিক আছে, আমি খারাপ পড়াতে পারি, সেটা পড়াতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা আমার খারাপ পড়াইতে বাধ্য করবা কেন? তোমরা যদি কোশ্চেন করতে থাকো আমিই তো পাগল হয়ে যাব যে ওরা তো আমাকে আসলে এইটা জানতে চাইবে, এটা আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, না পারলে আবার পড়াশোনা করে পরবর্তী ক্লাসে আবার পড়াইতে হবে।
আমি খারাপ পড়াইতেই পারবো না তোমরা যদি আমাকে মানে সেই অনুযায়ী রেসপন্স করো বা কিছু। ঠিক আছে, তারপরেও হয়তো বা আমারও অনেক ল্যাকিংস আছে, তবে সেটা হচ্ছে তোমরা যদি একটু পড়াশোনা করো আমার মনে হয় আমার দিক থেকেও আমি আরো সচেতন হতে পারি। ঠিক আছে, একটু পড়াশোনা করো বাসায়। জি ম্যাম। ওকে, তারপর এরকম যদি করো তাহলে দেখা যায় পরীক্ষার আগেও আমি দুই একটা ক্লাস নিতে নিজেও আগ্রহী হব, নইলে আমার নিজেরও আগ্রহটা আর থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, আইডি। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আইডি 1, 2, Yes, ma'am. 3, 4, Yes, ma'am. 5, 6,